একটা পাহাড়ের ঘন জঙ্গলের মাঝামাঝি তৈরি একটা প্যালেস ছিল। রাজন আর মাধব নিজের বাইক দিয়ে যাচ্ছিল। তক্ষুনি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে যায়। আরে কি হচ্ছে বল দেখি নিয়া, এরকম ভয়ঙ্কর শীতের মধ্যে তার উপর বৃষ্টি শুরু হয়ে গেল। আর একটা কাজ করি না, কোনো গাছতলায় আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ি। আরে তুই কি পাগল নাকি? বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকায় না তখন গাছের তলায় দাঁড়াতে নেই। তা তুই ঠিক কথাই বলেছিস। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাজ সবসময় গাছের ওপরেই পড়ে। তক্ষুনি রাজনের চোখ পড়ে সেই সুন্দর প্যালেসের ওপর, যেটা এই সময় আলোতে ঝকমক করছিল। একটা কাজ করি মাধব, ওই প্যালেসের ভেতরে যাই আমরা। যখন বৃষ্টিটা কমে যাবে তখন চলে যাব আমরা। আরে তোর মাথা ঠিক আছে তো নাকি? এই প্যালেসের ব্যাপারে আমি অনেক ভয়ঙ্কর কথা শুনেছি, বুঝেছিস? আরে ওগুলো আজে বাজে কথা, বুঝেছি? এই প্যালেসটা অনেক বছর ধরে ফরেস্ট অফিসারের ঠিকানা ছিল, বুঝেছিস? সরকারের সম্পত্তি এটা। চল না গিয়ে দেখি, না হলে অসুস্থ হয়ে পড়বো আমরা। মাধব না চাইতেও রাজনের সাথে সেই প্যালেসের ভেতরে চলে যায়। প্যালেসের ভেতরে পা রাখা মাত্রই মাধবের চোখ ছানা বড়া হয়ে যায়। আরে প্যালেসটা তো সত্যি দারুণ রে, এ তো দেখে কোনো মহল মনে হচ্ছে। আর তুই ফালতু ফালতু ভয় পাচ্ছিলি। রাজন এইটুকু বলেই ছিল, তক্ষুনি ওখানে ঘন অন্ধকার হয়ে যায়। মাধব ভয়ে ভয়ে এটা ভাবতে শুরু করে যে হঠাৎ করে অন্ধকার কি করে হলো, এক্ষুনি তো চারদিকে আলোই আলো ছিল। রাজন নিজের টর্চ বার করে। আরে চিন্তা করিস না, এটা জঙ্গলি এলাকা, বুঝলি? নিশ্চয়ই কারেন্ট চলে গেছে, আমি টর্চটা জ্বালিয়ে দিচ্ছি। রাজন যেই মাত্র টর্চ জ্বালায় তখন তার গলা দিয়ে একটা জোরদার চিৎকার বেরিয়ে আসে। আরে কি হলো রে রাজন? আরে কি হলো বল না। এইটুকু বলে মাধব রাজনের হাত থেকে টর্চ নিয়ে নেয়, কিন্তু যেই মাত্র টর্চের আলো রাজনের চেহারার উপরে পড়ে, মাধবের ভয়ের চোটে চিৎকার বেরিয়ে আসে। রাজনের চেহারা প্রচন্ড রকম ভাবে পচে গেছিল, তার চোখের পুতুলগুলো সাদা হয়ে গেছিল। এরকম মনে হচ্ছিল যেন রাজনের অনেক বছর আগের লাশ মাধবের সামনে দাঁড়িয়ে আছে। মাধব চিৎকার করতে করতে সেই প্যালেস থেকে বাইরে বেরিয়ে যায়। আরিয়ান খুব খুশি খুশি বিকেল বেলা নিজের বাড়িতে আসে। সে কিচেনে চলে যায়, যেখানে তার স্ত্রী ডিনার বানাচ্ছিল। কি হয়েছে, আজ তো তোমাকে খুশি খুশি মনে হচ্ছে গো? আর একটা গুড নিউজ আছে লক্ষ্মী, তুমি যদি শোনো না তুমি খুশিতে নেচে উঠবে। তাড়াতাড়ি বলো না, এত খুশি কেন তুমি? তুমি জানো ফরেস্ট অফিসারের চাকরি পেয়ে গেছি আমি, আর আমার প্রথম পোস্টিং মানালির একটা খুব সুন্দর জঙ্গলে হয়েছে। তুমি জঙ্গলটাকে সবসময় দেখতে চাইতে না, আর সরকার আমাকে জঙ্গলের কাছেই একটা বিশাল বড় বাংলো দিয়েছে। পরের দিন আরিয়ান নিজের বন্ধু অভিমন্যুর সাথে নিজের পরিবারকে নিয়ে মানালির দিকে রওনা দিয়ে দেয়। মানালি এয়ারপোর্টের বাইরে সরকারি গাড়ি ওদের সবার জন্য অপেক্ষা করছিল। রাত্রি 2টোর সময় আরিয়ান একটা পুরনো প্যালেসের সামনে দাঁড়িয়েছিল। আরিয়ান জিপের ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, এ তো সত্যি অসাধারণ প্যালেস, আর অনেক পুরনো হয়েছে মনে হচ্ছে এটা। আপনি ঠিক কথাই বলেছেন সাহেব, সবাই বলে যে এই প্যালেসটা নাকি অনেক আগে একজন ইংরেজ অফিসার তৈরি করেছিলেন। জঙ্গলই থাকতে উনি ভালোবাসতেন, তো স্বাধীন হওয়ার পরে ভারত সরকার এটাকে কবজা করে নেয় আর কি। আর সেই দিন থেকে আজ পর্যন্ত শুধুমাত্র ফরেস্ট অফিসারদের গেস্ট হাউসই রয়েছে। আসুন আপনাদের সবাইকে ঘরগুলো আমি দেখিয়ে দিই একবার। ড্রাইভার এই কথাটা বলেই ছিল, তক্ষুনি জঙ্গল থেকে অন্য রকম আওয়াজ আসতে শুরু করে দেয়। ওই আওয়াজগুলো শোনার পর জানি না কেন লক্ষ্মীর লোম খাড়া হয়ে যায়। এই আওয়াজগুলো কিরকম আরিয়ান, বলো? আরে ভাই, চারিদিকে ঘন জঙ্গল রয়েছে। জঙ্গলে জন্তু জানোয়াররা যখন একসঙ্গে থাকে তাদের আওয়াজগুলো তখন এরকমই মনে হয়, বুঝলে? কিন্তু আরিয়ান দেখতে পায় যে সেই আওয়াজগুলো শুনে ড্রাইভারের চেহারা ভয়ের চোটে হলুদ হয়ে যায়। আরিয়ান ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, এত ঠান্ডার মধ্যে তোমার মুখের মধ্যে ঘাম কেন? কিন্তু ড্রাইভার আরিয়ানের কথার কোনো উত্তরই দিল না। সে তাড়াতাড়ি আরিয়ানের দিকে তাকিয়ে বলে,
আসুন বাবু, ভেতরে চলুন। রাত হয়ে গেছে তো, মাঝে মাঝে জঙ্গলের জন্তু জানোয়ারগুলো এই প্যালেসের আশেপাশে চলে আসে। এইটুকু বলে সে খুবই তাড়াতাড়ি সেই প্যালেসের ভেতরে ঢুকে যায়। আরিয়ান আর তার পরিবার সেই ড্রাইভারের পিছু পিছু সেই প্যালেসের ভেতরে চলে যায়। ওরা সবাই একটা বড় হলের ভেতরে দাঁড়িয়েছিল। আরে বাহ, এই হলে তো দেখছি বেশ আতিশদামও রয়েছে। আসলে ব্যাপারটা হলো সাহেব, এখানে রাত্রে খুব ঠান্ডা বেড়ে যায় তো, তা আপনারা কি কিছু খাবেন? না না, আমরা শুধু শুতে চাই এখন। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে তো ভুলেই গিয়েছিলাম। এই প্যালেসটাকে ইংরেজরা যে বানিয়েছিল সেটা তো তুমি জানালে, কিন্তু সেই ইংরেজের নামটা তো তুমি আমাদের বললে না। কারণ সেটার কোনো দরকারই নেই সাহেব। তাও যতদূর আমি জানি, এই প্যালেসটাকে ফিলিপ নামে একজন পাগল ইংরেজ বানিয়েছিলেন। আপনারা আমার সাথে চলুন, আপনাদের সবার ঘরগুলো আমি একবার দেখিয়ে দিই। আপনারা সবাই এমনিতেও নিশ্চয়ই খুব ক্লান্ত দেখি মনে হচ্ছে। ড্রাইভার ওদের সবাইকে বালকানির দিকে নিয়ে যায়, যেখানে বড় বড় দুটো রুম ছিল। ড্রাইভার আরিয়ানের দিকে তাকিয়ে বলে, সবকটা ঘরের মধ্যেই দেখছি আতিশদাম জ্বলছে, বুঝলে? তোমাদের আসার আগে কালিয়াকে সব ঘর পরিষ্কার করে দিয়েছে, বুঝলে? কালিয়াকে আমরা তো কাউকে দেখতে পেলাম না। সে এখানেই পাশের গ্রামেই থাকে আর কি। সকালে চলে আসবে। আমার সাথে আবার দেখা আপনাদের দুপুরের পরেই হবে। এমনিতেই পরশু থেকে আপনারা আবার ডিউটি শুরু করবেন। ততক্ষণে আপনারা একটু আরাম করে সমস্ত ক্লান্তি দূর করে নিন। এইটুকু বলে ড্রাইভার ওখান থেকে চলে যায়। অভিমন্যু নিজের জন্য একটা অন্য রুম নিয়ে নিয়েছিল। আরিয়ান আর লক্ষ্মী আলাদা একটা রুমে চলে যায়। লক্ষ্মী বিছানায় শোয়া মাত্রই ঘুম পেয়ে যায়। কিছুক্ষণ পর আরিয়ান বাইরে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনতে পায়। আরিয়ান জানালার বাইরে দেখে খুব দ্রুত গতিতে বৃষ্টি হচ্ছিল। তক্ষুনি আরিয়ানের কানে বাইরে কারোর পায়ের আওয়াজ চলে আসে। এত রাত্রে বাইরে কে থাকতে পারে? অভিমন্যু নয় তো আবার? আরিয়ান আস্তে আস্তে দরজা খুলে দেয়। বাইরে কেউই ছিল না। তক্ষুনি আরিয়ানের চোখ ফ্লোরের ওপরে পড়ে। আরিয়ান ফ্লোরের ওপরে কারোর পায়ের বানানো আকৃতি দেখতে পায়। ও মাই গড, এই পায়ের ছাপ দুটো কার? আর সেটাও এত বড়। এই চিহ্নটা কোনো স্ত্রীর মনে হচ্ছে, কিন্তু কোনো স্ত্রীর পায়ের ছাপ যে এত বড় কি করে হবে সেটা? আরিয়ান দেখতে পায় যে পায়ের ছাপগুলো তার থেকে একটু দূরে সামনে তৈরি একটা রুমের দিকে গিয়ে শেষ হয়ে গেছিল। আরিয়ান সেই রুমের দিকে চলে যায়। আরিয়ান সঙ্গে সঙ্গে দরজা খুলে সেই রুমের ভেতরে ঢুকে পড়ে। তক্ষুনি তার কানে কোনো স্ত্রীর কড়া আওয়াজ চলে আসে। কে তুমি? আর আমার রুমে কি করছো বলো? আপনি কে? প্রশ্ন এটা না যে আমি কে, প্রশ্ন হলো যে তুমি কে আর আমার রুমে কি করছো? আপনার ব্যাপারে তো আমাকে কেউ বলেনি। তার মানে কি আমার ব্যাপারে তোমাকে কেউ বলেনি? আরিয়ান এক শ্বাসেই সেই স্ত্রীকে সবকিছু বলে দেয় যে সে একজন ফরেস্ট অফিসার, যে নিজের স্ত্রী আর নিজের বন্ধুর সাথে ওখানে এসেছে। হয়তো ওরা আমার ব্যাপারে তোমাকে বলতে ভুলে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। অনেক বছর পর কেউ আমার রুমে এসেছে, যাকে দেখে আমার খুব ভালো লেগেছে। এখন তুমি যেতে পারো। সেই সুন্দর স্ত্রীর কথা শুনে তক্ষুনি সে স্ত্রীকে বলে ওঠে, আমি কিছুক্ষণ আগে আমার বাড়ির বাইরে কেউ হাঁটাচলা করছে এরকম শুনতে পেলাম। যখন আমি বাইরে এলাম তখন নিচে দেখলাম অনেক বড় বড় আর চওড়া পায়ের ছাপ দেখতে পেয়েছি আর কি, যেটা তোমার ঘর অবধি এসেছিল। তুমি নিশ্চয়ই কিছু একটা ভুল বুঝেছো। আরিয়ান চোখ নত করে সেই রুমের বাইরে চলে আসে। এখন ফ্লোরে কোনো ছাপ ছিল না। আরিয়ান নিজের রুমে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আরিয়ানের চোখ লক্ষ্মীর ওঠানোর পর খোলে। আমাকে এখন শুতে দাও তো লক্ষ্মী, সকাল সকাল তুলে দিও না তো। দুপুরের 2টো বাজছে আর তোমার ঘুমই পুরো হচ্ছে না। এইটুকু বলে লক্ষ্মী ওখান থেকে চলে যায়। তক্ষুনি আরিয়ানের সামনে একটা লম্বা বুড়ো ব্যক্তি এসে দাঁড়িয়ে পড়ে। তুমি আবার কালিয়া নও তো, যার ব্যাপারে ড্রাইভার আমাকে কালকে বললো? আপনি একদম ঠিক চিনেছেন সাহেব। তক্ষুনি আরিয়ানের মাথায়
কাল রাতের ঘটনা চলে আসে। আচ্ছা, একটা কথা বলো তো কালিয়া, এই প্যালেসে কোনো সুন্দর স্ত্রী থাকে নাকি? আরিয়ানের কথা শুনে কালিয়ার চেহারায় ভয়ের ছায়া দেখতে পাওয়া যায়। না সাহেব, এটা তো সরকারি প্যালেস, এখানে শুধুমাত্র ফরেস্ট অফিসারের পরিবাররাই থাকে, এখানে কোনো সুন্দর স্ত্রী থাকে না। আপনার এখানে আসার আগে থেকে এই প্যালেস তো কেউ থাকতো না। আচ্ছা, তোমাকে আমার দেখে পাগল মনে হচ্ছে? কালকে রাত্রে অন্য একটা ঘরে একজন সুন্দর স্ত্রীকে আমি দেখেছি, আর ওর সাথে আমি কথা পর্যন্ত বলেছি। আসুন আপনি আমার সাথে, আর ওই ঘরটা আমাকে একবার দেখাবেন তো, যেখানে ওই স্ত্রীকে আপনি দেখেছিলেন। কই দেখি। আরিয়ান সঙ্গে সঙ্গে কালিয়াকে সেই রুমের ভেতরে নিয়ে যায়। রুম দেখার পর আরিয়ানের আশ্চর্যের কোনো ঠিকানাই ছিল না। সে দেখতে পায় যে সেই রুমের ভেতরে ধুলো বালি ছাড়া আর কিছুই ছিল না। এটা কি করে হতে পারে কালিয়া? ওই ঘরটা দেখে তো মনে হচ্ছে ঠিক যেন অনেক বছর ধরে এই ঘরের মধ্যে কোনো মানুষ পা পর্যন্ত ফেলেনি। তক্ষুনি আরিয়ানের চোখ পড়ে দেয়ালে লাগানো একটা পেইন্টিং এর ওপর। এইটাই তো সেই মেয়েটা যার সাথে আমি কালকে কথা বলেছিলাম। আরিয়ানের কথা শুনে কালিয়া আরো বেশি ভয় পেয়ে ওঠে। এটা হতে পারে না সাহেব, আপনি হয়তো ভুল করেছেন। এই পেন্টিংটাকে প্যালেসের মালিক ফিলিপ নিজের হাতে তৈরি করেছিল, আর ও মারা গেছে প্রায় 100 বছরের বেশি হয়ে গেল।